ইতিহাস যখন লিখিত হয়নি, জলদস্যু বা বোম্বেটের অত্যাচার আরম্ভ হয়েছে তখন থেকেই। খ্রিস্টপূর্ব যুগেও দেখা যায় প্রাচীন মিশর, গ্রিস ও রোমের সমুদ্রযাত্রী জাহাজ বোম্বেটেদের পাল্লা থেকে রেহাই পায়নি। এমনকি বিশ্ববিখ্যাত রোমান দিগ্বিজয়ী জুলিয়াস সিজারকে পর্যন্ত একবার বোম্বেটেরা ধরে নিয়ে গিয়েছিল। ইংরেজিতে পাইরেট বলতে বোঝায় বোম্বেটে, এবং গ্রিক পাইরেটস থেকে ওই শব্দটির উৎপত্তি। উপরন্তু পর্তুগিজ বোম্বার্ডিয়ার শব্দটি ভেঙে গড়া হয়েছে বাংলায় চলতি বোম্বেটে শব্দটি। প্রাচীন ভারতবাসীরাও সাগর যাত্রায় বেরিয়ে যখন তখন ধরা পড়ত বোম্বেটেদের ফাঁদে। তারপর অষ্টম শতাব্দীতে ভারতের মাটিতে মুসলমানরা যে প্রথম ইসলামের পতাকা রোপণ করবার সুযোগ পায়, তারও মূলে ছিল ভারত সাগরের বোম্বেটেরাই। কিন্তু সে হচ্ছে ভিন্ন কাহিনী, এখানে বলবার জায়গা নেই। তারপর মধ্যযুগের ইউরোপে ইংরেজ, ফরাসি, স্পেনীয়, পর্তুগিজ ও উত্তর আফ্রিকার মুসলমান বোম্বেটেদের ভয়াবহ অত্যাচারে সমুদ্র যাত্রা অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছিল এবং জলদস্যুতা পরিণত হয়েছিল একটি রীতিমতো লাভজনক ব্যবসায়। ক্রমে ক্রমে পাশ্চাত্য বোম্বেটেদের প্রভাব ছড়িয়ে পড়ে পৃথিবীর অন্যান্য সমুদ্রেও। আফ্রিকা ও আমেরিকার মধ্যবর্তী অঞ্চলে বোম্বেটেদের প্রাধান্য এতটা বেড়ে ওঠে যে তারা জল ছেড়ে ডাঙায় নেমেও দেশের পর দেশে হানা দিতে ভয় পেত না। বোম্বেটেদের সাহস বাড়বে না কেন? বড় বড় ইংরেজ বোম্বেটে ইংল্যান্ডের রাজাদের কাছ থেকেও আশকারা পেয়েছে। অনেক বোম্বেটের জন্ম আবার সম্ভ্রান্ত পরিবারে। স্পেন বা ফ্রান্সের সঙ্গে যখন লড়াই চলত, ইংল্যান্ডের রাজারা তখন বোম্বেটেদেরও লেলিয়ে দিতে লজ্জিত হতেন না, এবং তারাও প্রশ্রয় পেয়ে স্পেন বা ফ্রান্সের যে কোনো জাহাজের উপরে হামলা দিয়ে অমানসিক অত্যাচার করত। হেনরি মর্গ্যান ছিল 17 শতাব্দীর এক কুখ্যাত ইংরেজ বোম্বেটে। সে কেবল জলপথে নয়, স্থলপথেও শত শত নরহত্যা করেছে এবং নির্বিচার লুণ্ঠনের পর বহু জনপদকে করেছে অগ্নিমুখে সমর্পণ। তাকে বন্দি করে ইংল্যান্ডে পাঠানো হয়, কিন্তু রাজা দ্বিতীয় চার্লস তার সঙ্গে আলাপ করে এমন মুগ্ধ হলেন যে শাস্তি দেওয়া দূরের কথা, মর্গানকে স্যার উপাধিতে ভূষিত করে জামাইকা দ্বীপের শাসনকর্তার আসনে বসিয়ে দিলেন। জনৈক ইংরেজ বোম্বেটে একবার ভারত সাগরে এসে মোগলদের জাহাজের উপরে চড়াও হয়ে বাদশাহ আলমগীরের পরিবারভুক্ত 2 জন রাজকন্যাকেও বন্দিনী করতে ভয় পায়নি। সুন্দরবন ছিল আগে বর্ধিষ্ণু লোকালয়, পরে পরিণত হয়েছে বিজন জলা জঙ্গলে। মানুষের বিচরণ ভূমি দখল করেছে হিংস্র পশুর দল। কারণ পর্তুগিজ ও মগ বোম্বেটেদের অত্যাচার। 2 জন মেয়ে বোম্বেটেরও নাম বিখ্যাত, আনবনি ও মেরি রিড, যাতে ইংরেজ। তাদেরও গল্প অতিশয় চিত্তকর্ষক। কিন্তু আমরা বোম্বেটেদের ইতিহাস লিখতে বসিনি। ভূমিকার জন্য যতটুকু চাই ততটুকু ইঙ্গিতই দিলুম। আপাতত এই সম্বন্ধে আর বেশি বাক্যব্যয় করবার দরকার নেই। এইবার মূল কাহিনী শুরু করা যাক। যার কথা বলবো তার আসল নাম হচ্ছে এডওয়ার্ড টিচ,
কিন্তু কালোদের ডাক নামেই সে সর্বত্র পরিচিত। যেমন কুখ্যাত মুসলমান বোম্বেটে উরুজ পরিচিত ছিল লালদেরের ডাক নামে। সে কেবল স্পেন ও ফ্রান্সের শত্রুই ছিল না, নিজের জাত ভাই ইংরেজদেরও সুবিধা পেলে ছেড়ে দিত না, এবং সমগ্র ওয়েস্ট ইন্ডিজ দ্বীপপুঞ্জ তার নাম শুনলে ভয় কেঁপে সারা হতো। 18 শতাব্দীর প্রথম দিকে তার উত্থান এবং পতন। আমেরিকায় তখন ইংরেজদেরই রাজত্ব। নমস্কার, গল্পের খেলাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়। সময়ের প্রবহমানতার বিষয়ে কবিগুরুর কথাগুলি অমোঘ সত্য। সময়কে বেঁধে রাখার ক্ষমতা আমাদের নেই, কিন্তু ফেলে আসা অতীতের কিছু মোহময় স্মৃতিকথা বা সেই কাজের চাপে হারিয়ে যাওয়া ছেলেবেলার দিনগুলির সুমধুর পরশ তো আমরা চাইলেই ফিরিয়ে আনতে পারি। দুধের স্বাদ না হয় ঘোলেই মিটুক, ক্ষতি তো কিছু নেই তাতে। মনে পড়ে ছোটবেলায় দাদু ঠাকুমার মুখে রং বেরঙের বিভিন্ন রূপকথার গল্প শুনে আমরা কেমন অবাক হতাম। কিভাবে যেন আমরাও মনে মনে পাড়ি দিতাম 7 সাগর, 13 নদী পেরিয়ে অচিন দেশের খোঁজে। ভয়ঙ্কর আর এই সাগর নদীর মাঝেই ছিল নিষ্ঠুর জলদস্যুদের আড্ডা, যাদের গল্প শুনে আজও আমাদের বুকের রক্ত হিম হয়ে যায়। গল্পের খেলাঘরে আজ আমরা উপস্থাপন করতে চলেছি সেই রকমই একটি জলদস্যুর কাহিনী। হেমেন্দ্র কুমার রায়ের লেখা হন্তারক নরদানব। আমাদের আজকের নিবেদন হেমেন্দ্র কুমার রায়ের লেখা জলদস্যু কাহিনী অবলম্বনে প্রথম গল্প হন্তারক নরদানব। হেমেন্দ্র কুমার রায়ের জন্ম 1888 সালের 18 এপ্রিল কলকাতায়। তিনি মাত্র 14 বছর বয়সে সাহিত্য চর্চা শুরু করেন। 1903 খ্রিস্টাব্দে বসুধা পত্রিকায় তার প্রথম গল্প আমার কাহিনী প্রকাশিত হয়। এছাড়া তার লেখা কিছু বিখ্যাত গ্রন্থগুলি হল জকের ধন, আবার জকের ধন, সূর্যনগরীর গুপ্তধন, সোনার আনারস এবং ফিরোজা মুকুট রহস্য। তার মৃত্যু হয় 1963 সালের 18 এপ্রিল। গল্প পাঠে এবং কথকের চরিত্রে আমি সাগ্নিক। শুরু হচ্ছে আজকের গল্প হন্তারক নরদানব। উত্তর আমেরিকার দক্ষিণ পূর্ব দিকে ওয়েস্ট ইন্ডিজ দ্বীপপুঞ্জ। তারই উত্তরে আছে 780 মাইল লম্বা বাহামা দ্বীপপুঞ্জ। তাদেরও ওয়েস্ট ইন্ডিজের অন্তর্গত বলে মনে করা হয়। আমেরিকার দিকে যাত্রা করবার পর কলম্বাসের চোখে পড়ে সর্বপ্রথমে বাহামা দ্বীপে। বাহামার অন্যতম দ্বীপ নিউ প্রভিডেন্স, এবং সেখানে ছিল বোম্বেটেদের জাহাজ ভিড়বার এক মস্ত আড্ডা। আমাদের কাহিনীর সূত্রপাত সেখানেই। বোম্বেটেদের নিজস্ব এক কালো পতাকার নাম ছিল জলি রোজার। তার উপরে সাদা রঙে আঁকা থাকত কোনাকুনিভাবে রক্ষিত দুটো অস্থিখণ্ডের উপরে একটা মোড়ার মাথা। সাগর পথের যাত্রীরা এই কৃষ্ণ পতাকা বা জলি রোজারকে সাক্ষাৎ মৃত্যুর মতো ভয় করত।
সৌভাগ্যের বিষয়, জলি রোজারের অস্তিত্ব আজ লুপ্ত। নিউ প্রভিডেন্স দ্বীপের বোম্বেটে বহরে জাহাজ ঘাটে দাঁড়িয়ে অপেক্ষা করছেন ক্যাপ্টেন বেঞ্জামিন হর্নিগোল্ড। লোকের চোখ ভোলাবার জন্যে তার জাহাজের উপরে উঠছে এখন ইংল্যান্ডের রাজ পতাকা বা ইউনিয়ন জ্যাক। কিন্তু সমুদ্রে পাড়ি দিলেই সেখানে ইউনিয়ন জ্যাকের জায়গা জুড়ে বসবে সর্বনেশে জলি রোজার। কারণ তিনি হচ্ছেন একজন নামজাদা জলদস্যু। হর্নিগোল্ড আজ কয়েকদিন জাহাজ ঘাটায় অপেক্ষা করতে বাধ্য হয়েছেন একজন সহকারী অধ্যক্ষের জন্যে। সহকারী অধ্যক্ষের অভাবে জাহাজের কার্য সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভবপর নয়। কিন্তু শহরের বিভিন্ন শুঁড়িখানা ও গুন্ডাপাড়ায় ঘুরেও তিনি মনের মতো সহকারী খুঁজে পাননি, এবং সেই অভাবের জন্যে তার জাহাজ বন্দরের মধ্যেই বন্দী হয়ে আছে। নিজের মনেই গজগজ করে তিনি বললেন, ব্লাডি হেল, এমন তন্ন তন্ন করে খুঁজেও এক বেটা মনের মতো পাষণ্য গুন্ডার পাত্তা পাওয়া গেল না। আমার জাহাজের খুনে বদমাশগুলোকে শায়েস্তা করতে হলে যে খোদ শয়তানের মতো ধরিবাজ লোক দরকার। আচম্বিতে কাছ থেকেই কে পাগলের মতো হো হো করে অট্ট হাসি হেসে উঠল। দস্তুর মতো শয়তানি হাসি। চমকে উঠে নিজের পিস্তলের উপরে হাত রেখে হর্নিগোল্ড রুখে ফিরে দাঁড়ালেন। সত্য সত্যই কি তার ইচ্ছা পূর্ণ করতে এখানে এসে আবির্ভূত হয়েছে স্বয়ং শয়তান? কিন্তু কি আশ্চর্য মতো পরম! এ যে কবির ভাষায় পর্বতের চূড়া যেন সহসা প্রকাশ। জাহাজ ঘাটার অন্যান্য লোকেদের মাথা ছাড়িয়ে ঊর্ধ্বে জেগে উঠেছে দৈত্যের মতো এক অসম্ভব মনুষ্য দেহ, যেমন লম্বা তেমনি চওড়া, যেন বামনদের মাঝখানে এক বিরাট পুরুষ। তার মহাবলিষ্ঠ বিপুল বপুর সর্বত্রই দেখা যাচ্ছে লৌহ কঠিন পেশির পর পেশির তরঙ্গায়িত গতি। সেই রুক্ষ কেশ কণ্টকিত মুখে আগুনের ফিনকির মতো জ্বলছে দুটো কুচুটে কুতকুতে চক্ষু। মাথায় পুরু কালো চুল এবং চোখ নাকের পাশে ও তলায় সে কি কৃষ্ণ ও ঘন শ্বশুর ঘটা। কয়েকটা যত্ন রচিত বেনিতে বিভক্ত হয়ে সেই প্রকাণ্ড চাপ দাড়ি ঝুলে পড়েছে একেবারে কোমর পর্যন্ত। কেবল বিউনি বেঁধেই দাড়ির পরিচর্যা শেষ করা হয়নি, তার উপরে তাকে আবার অলঙ্কৃত করা হয়েছে রংচঙের সব রেশমি ফিতে দিয়ে। তার বক্ষ বন্ধনীতে ঝুলছে 3 জোড়া পিস্তল এবং গলায় আছে সোনা ও রূপোয় গড়া হার। তারপর বিস্ময়ের উপরে বিস্ময়, মাথার টুপির তলা থেকে ঝুলে পড়ে কয়েকটা মৃদু জ্বলনশীল পলিতা। সেই ভীষণ মুখখানা অধিকতর ভয়াল ও বাতাসকে ভারাক্রান্ত করে তুলেছে গন্ধকের উগ্র গন্ধে। যেন অপচ্ছায়া মূর্তি থতমত খেয়ে 2 পা পিছিয়ে পড়লেন হর্নিগোল্ড। এমন ধারণাতীত দৃশ্য তিনি জীবনে আর দেখেননি। পর মুহূর্তেই তার সন্দেহ হলো যে
মূর্তি তাকে দেখেই হাসছে, যেন বিশ্রী ব্যঙ্গের হাসি। এই কথা মনে হতেই ক্যাপ্টেন হর্নিগোল্ড ক্ষেপে গিয়ে পিস্তল বাগিয়ে ধরে কুপিত কণ্ঠে বললেন, ওরে কালদের শয়তান, আমাকে দেখে ঠাট্টা? মজাটা দেখবি নাকি? এক্ষুনি ঢুকে দেবো। কিন্তু কোনো মজাই দেখানো হলো না। ধা করে তার মনে পড়ে গেল একটা কথা। তাড়াতাড়ি গলার স্বর নামিয়ে তিনি বললেন, টিচ, তুমি কি এডওয়ার্ড টিচ? সঠিক আন্দাজ। আমি এডওয়ার্ড টিচই বটে, আর আমার দেশ ব্রিস্টল। সবাই তোমাকে কালো দেরে বলে ডাকে তো। পুলিতার আগুন তখন দাড়ির উপরে নেমে এসেছে এবং চারিদিক ভরে উঠেছে গন্ধকের গন্ধের সঙ্গে চুল পোড়া দুর্গন্ধে। কালো দেরে তার শ্বশুর বেনিগুলো তাড়াতাড়ি কাঁধের উপরে তুলে দিয়ে বললে, হ্যাঁ, আমি কালোদেরই বটে। একটু আগেই আপনি যা বলছিলেন আমি শুনতে পেয়েছি। জাহাজের বেয়ারা বেহেড লোকগুলোকে সাহেস্তা করবার জন্য আপনার বেপরোয়া সহকারীর দরকার, তাই না? কালো দেরে কথা কইতে কইতে মিটমিট করে আর চোখে তার দিকে চেয়ে বিদ্রুপের হাসি হাসছে দেখে তপ্ত হয়ে উঠল হর্নিগোল্ডের বুকের রক্ত। এমন দুঃসহ বেয়াদবি দেখলে যে কোনো বোমবেটে জাহাজের মালিক তৎক্ষণাৎ তার মৃত্যুদণ্ডের ব্যবস্থা করতে। কিন্তু এই শ্রেণীর একজন দুষ্ট ও ধৃষ্ট সহকারীর অভাবে তার জাহাজ অচল হয়ে পড়েছে বলে মনের রাগ মনেই চেপে তিনি বললেন, ঠিক আছে, তাহলে আমার জাহাজের অবাধ্য লোকগুলোর ভার আমি তোমার হাতেই সমর্পণ করলাম। কিন্তু তোমার ওই যাচ্ছে তাই জ্বলন্ত বলতেগুলো আর আমি সইতে পারছি না। ওগুলো নিভে ফেলো। উপযোগী বাতাস পেয়ে জাহাজ বন্দর ছেড়ে ভেসে চলল আমেরিকার দক্ষিণ পূর্ব দিকে। দুদিন পরেই ক্যাপ্টেন হর্নিগোল্ডের বুঝতে বাকি রইল না যে সহকারী রূপে যাকে তিনি নিযুক্ত করেছেন দুর্বৃত্ততায় সে শয়তানেরই জুড়িদার বটে। ক্যাপ্টেনের ঘরের আওতাতেই দাঁড়িয়ে সে নোংরা অশ্রাব্য ভাষায় চেঁচিয়ে শপথ করে এবং টুপি থেকে ঝুলন্ত পুলিতাগুলোতে আগুন লাগিয়ে যথেচ্ছভাবে যেদিকে চোখ যায় সেদিকেই ছেড়ে ছয়টা পিস্তল। কেউ হত বা আহত হলো কিনা তা নিয়ে মোটেই মাথা ঘামায় না। একে তো সেই বিপুল বাবু নরদানবের চেহারা দেখলেই পেটের পিলে চমকে যায়, তার উপরে তার পাশবিক গর্জন শুনে এবং পিস্তলগুলো নিয়ে মারাত্মক খেলা দেখে মহাপাষণ্ড বোমবেটেগুলো পর্যন্ত আতঙ্কে থরহরি কম্পমান দেহে জাহাজের আনাচে কানাচে গা ঢাকা দেয় এবং তাদের মুখের ভাব যেন জাহির করতে চায়, ছেড়ে দে বাবা, কেঁদে ভাসি। কালো দেরের সামনে গেলে সকলেরই অবস্থা হয় ভীরু ভেড়ার মতো। একদিন সে হাঁক ছেড়ে ডাক দিলে, এই রাবিশের দল, আজ আমরা এক নিজস্ব নরক তৈরি করব। কতক্ষণ আমরা নরক যন্ত্রণা সহ্য করতে পারি? চলো সবাই জাহাজের নিচের তলায়। ধ্রুম ধ্রুম ধ্রুম, পিস্তলের পর পিস্তলের ধমক। ভয়ে কেঁচোর মতো বোমবেটের দল নিচের তলায় গিয়ে হাজির হতে দেরি করলে না।
তারপর দুমদাম করে বন্ধ করে দেওয়া হলো সব দরজা। অগ্নিসংযোগ করা হলো বড় বড় গন্ধকের কুণ্ডে। দাউ দাউ করে আগুন জ্বলল না বটে, কিন্তু হু হু করে গন্ধকের ধোঁয়া বেরিয়ে ক্রমেই কুণ্ডলিত ও পুঞ্জীভূত হয়ে সেই রন্ধহীন বদ্ধ জায়গাটাকে করে তুললে ভয়ঙ্কর, দুঃসহ, দৃষ্টি হয়ে যায় অন্ধ, শ্বাস প্রশ্বাস হয়ে আসে রুদ্ধ, অন্তিম কাল মনে হয় আসন্ন। অমন যে বেপরোয়া নিষ্ঠুর হিংস্র ও নরঘাতক বোম্বেটের দল, তারাও হাঁচতে হাঁচতে, কাশতে কাশতে, হাঁপাতে হাঁপাতে ও মৃত্যু ভয় কাঁপতে কাঁপতে হাঁটু গেড়ে কালো দেরের সামনে বসে পড়ে আর তো স্বরে চেঁচাতে লাগলো, প্রাণ যায়, বাঁচাও, দরজা খুলে দাও, দরজা খুলে দাও, দরজা খুলে দাও। দুই হাতে দুটো করে পিস্তল ছুটতে ছুটতে কালো দেরে বিকট স্বরে অট্টহাস্য করে নিচে বলে উঠল, একবার নরকে ভর্তি হলে আমার শয়তান দাদা আর তোদের ছুটি দেবে না রে। এই বেলা সময় থাকতে থাকতে নরকের অভ্যাসটা করে নে। গেলুম গেলুম, আর নয়, বাবারে দম বন্ধ হয়ে এলো। তখন দরজা খুলে দিয়ে কালো দেরে গর্জন করে বললে, কেমন, এখন বুঝলি তো এ জাহাজের আসল কর্তা কে? জাহাজের উপর থেকে কালো দেরের আস্ফালন শুনতে শুনতে ক্যাপ্টেন হর্নিগোল্ডের বুকটা কেঁপে উঠল। তিনি বুঝলেন এমন সাংঘাতিক সহকারীর সঙ্গে সমুদ্র যাত্রা করা অতিশয় বিপজ্জনক। ভাবতে লাগলেন, এখন কোন উপায় এই নারকীর পাল্লা থেকে ভালোয় ভালোয় ছাড়ান পাওয়া যায়। আরও কয়েকদিন যেতে না যেতেই ক্যাপ্টেনের ভয় আরও বদ্ধমূল হয়ে উঠল। একদিন সমুদ্রে আবির্ভূত হলো দুইখানা জাহাজ। তারা আসছে যথাক্রমে হাভানা ও বারমুডা থেকে। হর্নিগোল্ডের জাহাজে অমনি উড়িয়ে দেওয়া হলো হাড় ও মরার মাথা আঁকা কালো জলি রোজার পতাকা। আগন্তুক দুই জাহাজই সেই অশুভ পতাকা দেখে শিউরে উঠে আত্মসমর্পণ করলে বিনা বাক্য ব্যয়ে। হর্নিগোল্ড জাহাজ দুখানা নিঃশেষে লুণ্ঠন করলেন বটে, কিন্তু তাদের লোকজনদের অক্ষত দেহেই মুক্তি দিলেন। অকারণে তিনি রক্তপাতের পক্ষপাতী ছিলেন না, কিন্তু কালো দেরে দারুণ ক্রোধে ধেই ধেই করে নাচতে নাচতে গর্জন করে উঠল, ওদের সবাইকে ফেলে দাও সমুদ্রে, ওরা মাছেদের খোরাক হোক। হর্নিগোল্ড দৃঢ় স্বরে বললেন, এই যে, এই জাহাজের ক্যাপ্টেন হচ্ছে আমি, ঠিক আছে? তুমি হুকুম দেওয়ার কেউ নও। কালো দেরে বললে, মরা মানুষ কথা কয় না, সাক্ষ্য দিতে পারে না। আমি ক্যাপ্টেন হলে কখনোই ওদের ছেড়ে দিতাম না। হর্নিগোল্ড বললেন, ভয় নেই, ভয় নেই। তুমি যাতে ক্যাপ্টেন হতে পারো শীঘ্রই আমি সে ব্যবস্থা করে দেব। কালো তেরের মুখে হাসি ফুটল বটে, কিন্তু সেই হাসি হচ্ছে দস্তুর মতো বিষাক্ত। বাসনা পূর্ণ হলো না বলে মনের দুঃখ ভুলবার জন্যে সে সদা লুণ্ঠিত জাহাজ থেকে একটা মদের পিপে টেনে এনে নিজের দলের সবাইকে ডাক দিয়ে বললে, চলে আয় সব কৃষ্ণার্থের দল, পেট ভরে মদ খার ফুর্তি কর। জাহাজের উপরে বইল যেন মদের ঢেউ। কালো দেরের টুপি থেকে
লম্বমান জ্বলন্ত পুলিতাগুলো দেখাতে লাগলো যেন অভিনব দেওয়ালির বাধা রোশনাই। মদে চুমুকের পর চুমুক দিতে দিতে বলতে লাগলো, জানিস তোরা আমার বাহাদুরি? এই অঞ্চলে 12টা বন্দর আছে, আমার 1 ডজন বউ আছে। আমি কি যে সে লোক রে! 2 দিন সবুর করলেই দেখবি আমি হয়েছি নিজস্ব জাহাজের মালিক, আর তার নাবিকরা পুরোপুরি আমারই তাবেদার। তার স্বাদ পূর্ণ হলো দিন কয়েক পরেই। সমুদ্রে ঢেউ কেটে এগিয়ে আসছে একখানা বাণিজ্য বোট। বোম্বেটে জাহাজের কৃষ্ণ পতাকা দেখেও তার লোকজনেরা দমল না, লড়াই করবার জন্যে প্রস্তুত হতে লাগলো। কালো দেরেও তো তাই চায়, মারামারি, রক্তারক্তি, খুনোখুনি। ক্যাপ্টেন হর্নিগোল্ডকে ইচ্ছার বিরুদ্ধেও সায় দিতে হলো। বোম্বেটে জাহাজ থেকে হুঙ্কার দিয়ে উঠল কামানের সারি। এবং সঙ্গে সঙ্গে সাই দিয়ে তপ্ত বুলেট প্রেরণ করতে লাগলো বন্দুকগুলো। মরমর করে ভেঙে পড়ল বাণিজ্য পোতের কয়েকখানা তক্তা এবং শোনা গেল আহতদের সকরুণ আর্তনাদ। দুই জাহাজ পাশাপাশি হতেই কান ফাটানো তৈরব গর্জন করে মহাকায় কালো দেরে মূর্তিমান অভিশাপের মতো লাফ দিয়ে পড়ল বাণিজ্য পথের উপরে এবং শূন্যে বন বন করে ঘুরতে লাগলো তার রক্তলোভী শানিত ও বৃহত্তর বাড়ি। যারা বাধা দিতে এলো তাদের কেউ প্রাণে বাঁচল না। নিজের জাহাজে দাঁড়িয়ে ক্যাপ্টেন হর্নিগোল্ড আশা করেছিলেন শত্রু বেষ্টিত কালো দেরে এই যাত্রা আর আত্মরক্ষা করতে পারবে না। এ কথাও ভেবেছিলেন নিজেই পিস্তল ছুঁড়ে পথের কাঁটা দূর করবেন, কিন্তু হায়, পিস্তলের গুলি অত দূরে পৌঁছবে বলে মনে হলো না। ব্যর্থ হলো হর্নিগোল্ডের আশা। শোনা গেল কালোদের ষণ্ড কষ্টের সঙ্গে অন্যান্য বোম্বেটেদের হই হুল্লোড়, জয়ধ্বনি। বাণিজ্যপথ অধিকৃত এবং তার লোক লস্কর হত, আহত বা বন্দি। বন্দি যাত্রীদের দিকে অঙ্গুলি নির্দেশ করে কালো দেরে নির্দয় হুকুম দিলে, ওদের সমুদ্রে ফেলে দে, ওরা মাছেদের উপবাস ভঙ্গ করুক। যাত্রীদের কণ্ঠে কণ্ঠে জাগল গগনভেদী ক্রন্দনধ্বনি, কিন্তু সেদিকে কর্ণপাত না করে কালো দেড়ে বললে, এবার বন্দি নাবিকদের ব্যবস্থা কর। যারা যারা আমাদের দলে যোগ দিতে চাইবে না তারাও মাছেদের খোরাক হবে। আহত শত্রুগুলোও ওই সঙ্গে জলে ফেলে দে। চিৎকার ও হাহাকার, কোনো কিছুতেই কান না পেতে বোম্বেটেরা কালো দেড়ের হুকুম তামিল করতে লাগলো। কালো দেড়ে চেঁচিয়ে হর্নিগোল্ডকে ডেকে বললে, শুনুন ক্যাপ্টেন, এ জাহাজখানা এখন আমাদের। হর্নিগোল্ড বললেন, আমাদের নয় বাবু, খালি তোমার। আজ থেকে তুমি হলে ক্যাপ্টেন টিচ। কাপ্তেনের পদে উন্নীত হয়ে কালো দেড়ের ওষ্ঠাধরের উপর দিয়ে হাসির ঝিলিক খেলে গেল বটে।
কিন্তু মনে মনে সে সন্তুষ্ট হলো না। এখানা হচ্ছে মাত্র স্লুপ, এক মাস্তুলের ছোট জাহাজ। সে চায় বহু বড় বড় জাহাজের বহর চালনা করতে। হর্নি গোল্ডের জাহাজখানাও স্লুপ শ্রেণীভুক্ত। কয়েকদিনের বিশ্রাম, তারপর আবার নতুন শিকারের সন্ধানে সমুদ্র যাত্রা। 2 দিনের মধ্যেই জুটল এক পরম লোভনীয় শিকার, একখানা মস্ত বড় ফরাসি জাহাজ। চোখে কোণে ভালো করে কিছু দেখবার ও শোনবার আগেই বোমবেটেদের জাহাজ দুখানা তীর বেগে তার 2 পাশে গিয়ে একসঙ্গে প্রচণ্ড গোলাগুলি বৃষ্টি করতে লাগলো। ফরাসি জাহাজখানার অবস্থা হলো টলমল। দলে দলে মাল্লা মৃত বা জখম হয়ে লুটিয়ে পড়ল, এবং তারপরই দেখা গেল এক রোমশ নরদানবের পিছনে পিছনে বোমবেটেরা দলে দলে উঠছে আক্রান্ত জাহাজের পাটাতনের উপরে। তখনও যেসব হতভাগ্য জীবন্ত ছিল তারাও জাহাজের পাটাতন থেকে নিক্ষিপ্ত হয়ে সশরীরে করলে পাতাল প্রবেশ। কালো দেরে তৎক্ষণাৎ সেই নতুন ও প্রকাণ্ড জাহাজের নাম রাখলে প্রতিহিংসা। তারপর জলের ধারে গিয়ে দাঁড়িয়ে চিৎকার করে বললে, ওহে নরকের খোকা হর্নিগোল্ড, তোমার ওই পুচকে খোলা জাহাজকে আমি এইখান থেকেই বিদায় সেলাম ঠুকছি। আমি নিজের পছন্দ মাফিক জাহাজ পেয়ে গেছি, তোমাকে মালপত্রেরও ভাগ দেওয়া হবে না। বুঝলে বাবু? ক্যাপ্টেন হর্নিগোল্ড কোনো জবাব দিলেন না। নিজের জাহাজের মুখ ঘুরিয়ে আবার ফিরে চললেন নিউ প্রভিডেন্সের দিকে। বোমবেটে গিরিতে তার ঘৃণা দরে গিয়েছে। তিনি এই নিষ্ঠুর ও নিকৃষ্ট ব্যবসায় ছেড়ে দেবেন। কালোদের নাম লোকের মুখে মুখে ফিরতে দেরি লাগলো না। প্রথমেই তার কবলগত হলো একখানা ইংরেজ জাহাজ গ্রেট অ্যালেন। তারপরেই প্রমাণিত হলো কালোদেরে যে সে সাধারণ বোমবেটে নয়, সে কেবল আত্মরক্ষায় অক্ষম সওদাগরি জাহাজ দেখলেই তেরে এসে হাতিয়ার হাঁকড়ায় না, এবং রণতরীর সামনে পড়লেই চটপট চম্পট দিয়ে প্রাণ বাঁচাবার চেষ্টা করে না। স্কার বড় হচ্ছে ইংরেজদের বৃহৎ যুদ্ধ জাহাজ। তার পাটাতনে সাজানো সারে সারে ভারী কামান, এবং তার নৌসৈন্যদের প্রত্যেকেই বন্দুকের অধিকারী। হঠাৎ স্কার বড় গিয়ে হাজির বোমবেটের প্রতিহিংসার সামনে। যুদ্ধ জাহাজের নায়ক বরাবরই দেখে এসেছেন রণতরীর সম্মুখীন হলেই বোমবেটেরা তাড়াতাড়ি জাহাজের সব পাল খাটিয়ে দিয়ে বাঘের সামনে ভীরু হরিণের মতো পালাবার চেষ্টা করে। সেই চেষ্টা ব্যর্থ করবার জন্যে তিনি আগে থাকতেই নিজের জাহাজের সব পাল তুলে দিয়ে কামান দাগতে দাগতে বেগে এগিয়ে এলেন। কিন্তু কি আশ্চর্য, প্রতিহিংসা পালাবার কোনো চেষ্টাই করলে না। মুখ ভরা হাসি নিয়ে নিজের জাহাজের পাটাতনের উপরে অচল হয়ে দাঁড়িয়ে আছে কালোদেরে। তার বেণীবদ্ধ শুশ্রূত 2 ভাগে বিভক্ত হয়ে 2 স্কন্ধের উপরে নিক্ষিপ্ত।
তার টুপিতে সংলগ্ন প্রজ্বলিত পুলিতাগুলো অগ্নি সর্পশিশুর মতো জোর হাওয়ায় দিকে দিকে ছিটকে পড়ে যেন ছড়িয়ে দিচ্ছে আগুনের হলকা। বোমবেটে গোলন্দাজরাও কামানে অগ্নি সংযোগ করতে উদ্যত হলো। কালো দেরে বললে, আর একটু সবুর করো, এখনো কামান দাগার সময় হয়নি, ওদের আরও কাছে আসতে দাও। তীক্ষ্ণ দৃষ্টিতে সে দেখতে লাগলো দুই জাহাজের মাঝখানকার দূরত্ব ক্রমেই কমে আসছে। তারা প্রায় সামনাসামনি এসে পড়ল। অবশেষে আচম্বিতে শূন্যে তরবারি চালনা করে কালো দেরে হুঙ্কার দিয়ে হুকুম দিলে, সময় হয়েছে, কামান ছাড়ো। প্রতিহিংসার সমস্ত কামান একসঙ্গে গর্জন করে উঠল। গুরুম 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 গুরুম। যুদ্ধজাহাজ স্কারবরো প্রথম আক্রমণেই বেধড়ক মার খেয়ে একেবারে কত হয়ে পড়ল। বিপুল বিস্ময় নৌসেনানায়ক কোনো রকমে নিজের রণতরী সামলে নিয়ে সেখান থেকে তাড়াতাড়ি সরে পড়ে নিজেদের মান রক্ষা করতে না পারলেও রক্ষা করলেন পৈতৃক প্রাণগুলো। বোমবেটে জাহাজের পিছনকার সবচেয়ে উঁচু পাটাতনের উপরে দেখা গেল গগনভেদী চিৎকারে দিক বিদিক কাঁপিয়ে বিরাট বপু কালো তেরে ইংরেজ নৌসেনাদের উপরে গালাগালি ও অভিশাপ বর্ষণ করছে এবং মাথার উপরে বনবনিয়ে তরবারি ঘোরাতে ঘোরাতে কখনো লাফ মারছে শূন্য পথে ও কখনো মেতে উঠছে তাণ্ডব নৃত্যে। ইংরেজ রণতরীকে হারিয়ে দেবার পর কালো দেরের খাতিরের সীমা রইল না। তার নাম শুনলেই দেহ পিঞ্জর ছেড়ে ভয়ে উড়ে যেতে চায় লোকের প্রাণ পাখি। বিশেষত মালবাহী জাহাজি কাপ্তেনদের দুর্ভাবনার অন্ত নেই, যার দেখা পেলে যুদ্ধে নিরস্ত হয়ে পিট্টান দেয় ইংল্যান্ড রাজ্যের সশস্ত্র ও সসজ্জ রণতরী। তার সঙ্গে মুখোমুখি হলে নিরস্ত্র ও নির্বল সওদাগরী জাহাজ কতটুকু বাধা দিতে পারে? না, বাধা দিতে পারেনি সত্য সত্যই। আর এই সত্য বোঝা গেল কিছুদিন যেতে না যেতেই, কারণ উপরি উপরি কয়েকখানা জাহাজ বন্দি করে কালো দেরে হয়ে দাঁড়ালো রীতিমতো এক নৌবহরের অধিকারী। যেসব জাহাজ উল্লেখযোগ্য মনে হলো না, সেগুলোকে সে বিনা বাক্য ব্যয় ডুবিয়ে দিলে মহাসাগরের অতল পাতালে। সফল হলো কালোদেরের বহু দিনের উচ্চাকাঙ্ক্ষা তার। তবে এখন এসেছে সত্য সত্যই নৌবহর। কোনো সওদাগরী জাহাজ আজ অস্ত্র বলে বলিয়ান হলেও তার সঙ্গে আর পাল্লা দিতে পারবে না। বন্দি বা ধৃত জাহাজের অসংখ্য লোক প্রাণ দিলে বোমবেটেদের বন্দুক বা অন্যান্য অস্ত্রের মুখে। তুলনায় তাদের ভাগ্য ভালোই বলতে হবে। কিন্তু যারা মরল না এবং যারা জখম হয়েও বেঁচে রইল, তাদের পরিণাম হলো মর্মবিদারক। কালো দেরের নিদারুণ নির্দেশে সাগরে ঝাঁপ খেতে বাধ্য হয়ে তাদের প্রত্যেকেই লাভ করলে সজ্ঞানে সলিল সমাধি। ভালোই ভালোই আত্মসমর্পণ করেও বাঁচোয়া নেই। কেঁদে কেটে হাতে পায়ে ধরে ক্ষমা চাওয়াও ব্যর্থ। কালোদেরের পাষাণ হৃদয় কেউ দেখেনি দয়া মায়ার ছিটে ফোটাও। তার মুখে শোনা যায় একই ধরনের উক্তি, ওদের জোর করে ছুঁড়ে ফেলে দে সমুদ্রে, হোক ওরা মাছেদের খোরাক, করুক ওরা হাঙরদের উদর পূরণ। সে সময় অসীম সাগরের আকাশ বাতাস কাঁপিয়ে কত হাজার মানুষের তীব্র ক্রন্দন ধ্বনি শুনে চমকিত হয়ে উঠেছিল প্রতিধ্বনির পর প্রতিধ্বনি। কোথাও তার কোনো হিসাব লেখা নেই। তার দুষ্কর্মের সাক্ষ্য হতে পারে এমন কোনো মানুষ
বা জাহাজের অস্তিত্ব রক্ষা করা কালোদের কাছে ছিল দস্তুর মতো নির্বুদ্ধিতার কাজ। এক জাহাজের অধ্যক্ষকে বলে ক্যাপ্টেন এবং একাধিক জাহাজের অধ্যক্ষ কমোডোর নামে পরিচিত। কালোদের গ্রহণ করলে উচ্চতর কমোডোর উপাধি। সে বললে, আজ আমার মা বেঁচে থাকলে পুত্রের এমন গৌরব দেখে নিশ্চয়ই গৌরবিনী হতেন। কিন্তু মা পরলোকে গেলেও ইহলোকে বসে এতটা গৌরব চুপচাপ ধাতস্থ করাও যায় না। অতএব সে নির্দেশ দিলে, উৎসব করো। কালোদের বোম্বেটে শাস্ত্রে উৎসবের অর্থ হচ্ছে নারকীয় কাণ্ড। সাগরের দিকে দিকে তার নৌবহরের গোলন্দাজরা সমস্ত কামান থেকে ক্রমাগত অগ্নিবৃষ্টি করে দেখাতে লাগলো বিরাট ও ভয়ঙ্কর আগ্নেয় দৃশ্য। দৈব গতিকে ও দুর্ভাগ্যক্রমে যারা তথাকথিত উৎসবের সেই অগ্নুৎপাতের মধ্যে এসে পড়ল, তারা যে কেউ ধনে প্রাণে রক্ষা পেলে না সে কথা বলাই বাহুল্য। একে একে জলে ডুব মারলে চারখানা লুণ্ঠিত জাহাজ। তারপর নামে উৎসব শেষ হলো বটে, কিন্তু জলপথে ছুটোছুটি করে জাহাজের পর জাহাজের উপরে হানা দিয়ে লুটতরাজ, রক্তপাত ও নরহত্যা প্রভৃতি পৈশাচিক কাণ্ড চলল অবিশ্রান্ত। কালোদের ধনী যাত্রীদের কিন্তু প্রাণে মারত না, বন্দি করত। বন্দরে পৌঁছে আত্মীয়দের কাছে খবর পাঠিয়ে প্রচুর টাকা মুক্তিমূল্য আদায় না করে তাদের ছেড়ে দেওয়া হতো না। বলা বাহুল্য, ইতিমধ্যে ধনী বন্দীদের জড়োয়া গহনা ও অন্যান্য মূল্যবান জিনিস লুণ্ঠিত হয়ে উঠত গিয়ে কালোদের প্রশস্ত ভাণ্ডারে। এইভাবেও সে প্রভূত ঐশ্বর্যের অধিকারী হয়েছিল। ওই অঞ্চলের সমুদ্রের চারিদিকে আছে অসংখ্য ছোট ছোট দ্বীপ। সেই সব নামহীন দ্বীপে কোনো মানুষ বাস করে না। তাদের কোথায় কি আছে তাও কেউ জানে না। প্রবাদ এমনই, কোনো অজানা দ্বীপে কালোদের এডওয়ার্ড টিচ তার বিপুল ঐশ্বর্য লুকিয়ে রেখেছিল, কিন্তু সেই গুপ্তধনের ঠিকানা কেউ আদায় করতে পারেনি। কালোদের বলতো, আমি আর শয়তান ছাড়া আবার গুপ্তধনের ঠিকানা আর কারুর জানা নেই। তার বসনভূষণও এখন জাহির করে প্রচুর জাঁকজমক। তার হাতের প্রত্যেক আঙুলে শোভা পায় হীরা পান্না বসানো আংটি। তার গলায় দোলে অনেকগুলো সোনার হারের লোহর। তার বুকের বন্ধনীতে ঝোলে এখন নতুন যে 3 জোড়া পিস্তল, তাদের নলচেগুলো রূপো দিয়ে গড়া এবং তাদের কুদোগুলো মূল্যবান প্রস্তর দিয়ে অলঙ্কৃত। কালোদের এক প্রধান সহকারী ও প্রিয় পাত্র ছিল ইসরায়েল হ্যান্ডস। একদিন তাকে ডেকে সে চুপি চুপি বললে, আমাদের দল কি অতিরিক্ত ভারী হয়ে পড়েনি? নিশ্চয়ই, এত লোককে লাভের অংশ দিতে গিয়ে আমাদের নিজেদের আয়ের পরিমাণ কমে যাচ্ছে। ঠিক ধরেছ হ্যান্স। তাহলে কৌশলে অংশীদারের দল হালকা করে ফেলা যাক। বিভিন্ন ওজর দেখিয়ে 2 বারে 2 দল লোককে বিভিন্ন বিজন দ্বীপে নামিয়ে দিয়ে বাছা বাছা লোক নিয়ে কালোদের দূর সমুদ্রে নিরুদ্দেশ হয়ে গেল। একবারও ভেবে দেখল না যে এতদিন বিশ্বস্তভাবে যারা তার হুকুম মেনে এসেছে, জনহীন অজানা দ্বীপে পরিত্যক্ত হয়ে তাদের দুরবস্থা উঠবে কতখানি চরমে।
পরে সে কেবল এইটুকু উপলব্ধি করতে পেরেছিল যে হালকা দল নিয়ে কাজ করলে পকেট বেশি ভারী হয় বটে, কিন্তু আত্মরক্ষার দিক দিয়ে সৃষ্টি হয় গুরুতর সমস্যা। বৎসর কালব্যাপী লুটতরাজ ও নরমেদ যজ্ঞের পর আটলান্টিক মহাসাগর ও তার তীরবর্তী দেশগুলো যখন হয়ে উঠেছে প্রায় অরাজক ও হত্যা হাহাকারে ধ্বনিত প্রতিধ্বনিত, এবং সবাই যখন দুঃখ শোকে ক্রোধে একান্ত মরিয়া হয়ে কালো দেরের বিরুদ্ধে এক বাক্যে করেছে বিদ্রোহ ঘোষণা, তখন সে একদিন অম্লান বদনে বললে, হ্যান্স, চলো না নর্থ ক্যারোলিনার দিকে। দিনরাত শুধু জল আর জল দেখতে আমার আর ভালো লাগছে না। জল দেখা ছাড়া আর উপায় কি? স্থানে নামলেই তো আমাদের ধরা পড়ে ফাঁসির কাঠের দোলনায় দুলতে হবে। কুছ পারবা নেই, আমরা ফাঁসির দোলনায় দুলবো না, রাজার কাছে মার্জনা ভিক্ষা করব। হ্যান্স সবিস্ময়ে বলে উঠল, বলেন কি কর্তা, মার্জনা ভিক্ষা? কে আমাদের মার্জনা করবে? গভর্নর চার্লস ইডেন্স আমাদের হাসি মুখে মার্জনা করবেন। বলেন কি, হাসি মুখে? হ্যাঁ, গভর্নর ইডেন বড় ভালো লোক, যুক্তি মানেন। আমার যুক্তি কি জানো ভায়া? নর্থ ক্যারোলিনা হচ্ছে আমেরিকার আটলান্টিক সাগর তীরে একটি প্রদেশ। সেই প্রদেশের বাথ নগরে বাস করেন ইংল্যান্ডের রাজপ্রতিনিধি চার্লস ইডেন। কালো দেরের জাহাজ গিয়ে নোঙর ফেললে সেইখানেই। মানুষ চিনতে ভুল করেনি কালো দেরে। গভর্নর ইডেন তার যুক্তি অকাট্য বললেই মেনে নিলেন। উচিত মতো উৎকোচ হজম করে তিনি কালো দেরের সমস্ত অপরাধ কেবল রাজার নামে ক্ষমাই করলেন না, উপরন্তু তার সঙ্গে জমে উঠল তার দস্তুর মতো দোস্তি, যাকে বলে দহরম মহরম আর কি। সবাই অবাক, হতভম্ব। বাথ শহরের একটি মেয়েকে দেখে কালো দেরের ভারী পছন্দ হলো। তৎক্ষণাৎ সে করলে বিবাহের প্রস্তাব। কন্যাও নারাজ নয়। তখন সদাশয় গভর্নর বললেন, আমি নিজে দাঁড়িয়ে থেকে এই শুভ কাজ সম্পন্ন করব। এটি কালো দেরের ত্রয়োদশ কি চতুর্দশ বিবাহ তা ঠিক করে বলা যায় না। বিবাহে নিদবরের আসন গ্রহণ করলে গভর্নরের সেক্রেটারি টোরিয়াস নাইট। খুব ঘটা করে শুভকার্য সম্পন্ন হলো বটে, তবে শহরের বনিয়াদি বংশের সন্ত্রান্ত ব্যক্তিগণ আমন্ত্রিত হয়েও উৎসবে যোগদান করলেন না। কিন্তু কালো দেরে তাদের উপরেও নিলে এক হাত। খুব জমকালো সাজ পোশাক পরে সে স্ত্রীকে সঙ্গে নিয়ে একে একে বিখ্যাত সন্ত্রান্ত বংশীয়দের বাড়িতে গিয়ে হাজির হয়, আর দারোয়ান ও খানসামাদের ডেকে বলে, তোমাদের মনিপকে গিয়ে খবর দাও, স্বয়ং শ্রীমতী টিচ দ্বার দেশে অপেক্ষা করছেন। দারোয়ান ও খানসামাদের ইতস্তত করতে দেখলেই কালো দেরে তার রত্নখচিত ও রূপোয় বাঁধানো পিস্তলগুলো গুরুম গুরুম শব্দে ছুটতে শুরু করে দেয়। দিকে দিকে বো বো করে ছুটতে থাকে গরম গরম বুলেট, এবং দারোয়ান ও খানসামারা হয় ভয় থরহরি কম্পমান। তারপরেই দরজা খুলতে ও গৃহস্বামীর আতিথ্য লাভ করতে বিলম্ব হয় না। কালো দেরে বারবার এইভাবে প্রমাণিত করলে সেই পুরাতন সত্য কথাটাই, জোর যার মুল্লুক তার। এখানে এসেও কিন্তু কালো দেরে নদীপথে বোম্বেটে গিরি ছাড়ল না। বহু জাহাজ থেকে মালপত্তর ও ধনরত্ন লুণ্ঠিত হতে লাগল, এবং বলা বাহুল্য যে গোপনে তার লাভের অংশ থেকে
বঞ্চিত হলেন না স্বয়ং গভর্নরও। জাহাজের মালিকদের কাছ থেকে অভিযোগ এলে গভর্নর ইডেন মুখে যথেষ্ট সহানুভূতি প্রকাশ করলেও কাজে কিছুই করেন না। জাহাজের মালিকরা শেষটা এখানে হতাশ হয়ে পার্শ্ববর্তী প্রদেশ ভার্জিনিয়ার গভর্নর স্পটসউডের কাছে গিয়ে নিজেদের জরুরি নালিশ জানালেন। ফল পাওয়া গেল হাতে নাতে। গভর্নর স্পটসউড তৎক্ষণাৎ ঘোষণা করে দিলেন যে কালো দেরেকে গ্রেপ্তার বা বধ করতে পারবে তাকেই 1000 টাকা পুরস্কার দেওয়া হবে। সঙ্গে সঙ্গে ইংল্যান্ডের নৌবহরের দক্ষ যোদ্ধা লেফটেন্যান্ট রবার্ট মেনার্ডের উপরে হুকুম জারি হলো তিনি যেন অবিলম্বে কালো দেরের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেন। গভর্নর ইডেনের সেক্রেটারি টোরিয়াসও কালোদেরের কাছ থেকে অল্প বিস্তর ঘুষ খেয়ে তার ভক্ত হয়ে পড়েছিল। নৌসেনাদের এই যুদ্ধ প্রস্তুতির কথা শুনেই সে প্রমাদ গুণে বোম্বেটের কাছে তাড়াতাড়ি খবর পাঠিয়ে দিলে, কিন্তু খবর পেয়েও কালোদেরে কিছুমাত্র দমল না বা ভীত হলো না। নিজের দলের সবাইকে ডেকে অবহেলা ভরে বললে, ওহে শুনছো, টোরিয়াস চিঠি লিখে জানিয়েছে যে রাজার সৈন্যরা নাকি আমাদের শাস্তি দিতে আসছে। জাহান নামে যাক রাজা, যারা আসতে চায় আসুক তারা। আমি তো ঝাঁকিয়ে বসে আছি নিজের আড্ডায়, দেখি সিংহের গহ্বরে ঢুকে ফেরুপাল কি করতে পারে। তখন সন্ধ্যাকাল। হ্যান্ডস ও তার 2 জন বোম্বেটেকে নিয়ে কালোদেরে নিজের কামরার ভিতরে প্রবেশ করে খুব খুশি মুখে বললে, আবার লড়াই হবে, কি মজা রে, কি মজা। আহা, ঢালো মদ, প্রাণ ভরে পান করো। একটা টেবিলের চারিদিক ঘিরে বসে 4 জন মিলে মদ্যপান শুরু করে দিলে। বাতির আলোতে খালি কালোদেরের গলার হার ও আঙুলের আংটিগুলো নয়, মুখের দাড়ি গোফের ঘন জঙ্গলের ভিতর থেকে তার খুদে খুদে চোখ দুটো জল জল করে জ্বলছিল এবং জহির করছিল যেন কোনো নির্দয় কৌতুকের রহস্যময় ইশারা। শয়তানের কাছে গিয়ে শয়তানি ছাড়া আর কি আশা করা যায়? বোধ করি সেই কারণেই প্রচুর মদ্যপান করেও জনৈক চালাক বোম্বেটে নেশায় ঝিমিয়ে পড়েনি, নিজের দৃষ্টিকে রেখেছিল অত্যন্ত জাগ্রত। হঠাৎ সে দেখলে কালোদেরের 2 পিস্তল শুদ্ধ 2খানা হাত ধীরে ধীরে টেবিলের তলায় গিয়ে ঢুকল। সে চটপট উঠে দাঁড়িয়ে একটা ওজর দেখিয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল উদ্ভ্রান্তের মতো। অকস্মাৎ বিকট চিৎকার করে কালোদেরে এক ফুঁয়ে নিভিয়ে দিলে বাতিটা এবং অন্ধকারের সঙ্গে সঙ্গে ছুড়লে তার পিস্তল দুটো। তারপরেই আগ্নেয়াস্ত্রের গর্জন ও ভয়াবহ আর্তনাদ এবং একটা ভারী দেহ পতনের শব্দ। তাড়াতাড়ি আলো জেলে দেখা গেল হ্যান্ডস 2 হাতে হাঁটু চেপে যন্ত্রণায় ছটফট করছে এবং তার আহত হাঁটু থেকে হু হু করে বেরোচ্ছে রক্তের ধারা। একজন বোম্বেটে জিজ্ঞাসা করল, এর অর্থ কি? হা হা করে হাসতে হাসতে কালোদেরে বললে, এর অর্থ হচ্ছে মাঝে মাঝে এক একজনকে শাস্তি না দিলে সবাই ভুলে যাবে যে এ জাহাজের আসল কর্তা কে। তারপর সে হেড হয়ে পড়ে বললে, চলে এসো হ্যান্ডস, চলে এসো। তোমার বিশেষ কিছু হয়নি বাপু, হাঁটুর ওপর একটা ছেঁদা বই তো আর কিছু নয়। শহরে গিয়ে ডাক্তার দেখালেই 2 দিনে সেরে যাবে। কি বলো হ্যান্ডস? কিন্তু হ্যান্ডস কিছুই বললে না। পরদিন সকালেই তাকে
দোলায় তুলে শহরে পাঠিয়ে দেওয়া হলো। ওদিকে তরুণ নৌসেনাপতি লেফটেন্যান্ট মেনার্ড প্রস্তুত হচ্ছিলেন যুদ্ধের জন্যে। বোম্বেটেদের জাহাজ তখন বাহির সমুদ্রে ছিল না, একটা খড়ির ভিতরে গিয়ে নোঙর ফেলে যুদ্ধের জন্য অপেক্ষা করছিল। মেনার্ড বুঝলেন তার অধীনে নইম ও পাল নামে যে দুখানা প্রকাণ্ড রণতরী আছে, গভীর সাগরের আনাগোনার উপযোগী করে তারা গঠিত। একে তো খাড়ির জলপথ সংকীর্ণ, উপরন্তু চড়া পড়েছে, তার যেখানে সেখানে বড় জাহাজ ঢুকলেই চড়ায় আটকে অচল ও অকেজো হয়ে পড়বে। কালোদের চালাকি বুঝে নিয়ে রণকুশল মেনার্ড তার ফাঁদে ধরা পড়তে রাজি হলেন না। তিনি স্নুপ বা এক মাস্তুলের দুখানা অপেক্ষাকৃত ছোট ও হালকা জাহাজ নির্বাচন করলেন। তারা অগভীর জলেও চলাফেরা করতে পারবে অনায়াসেই। তার উপরে তাদের আরও হালকা করবার জন্যে ভারী ভারী কামানগুলো সরিয়ে ফেলা হলো। পরিবর্তে আমদানি করা হলো গাদি গাদি বন্দুক। বড় কামানের অভাব পূরণ করবে তাদের সংখ্যাধিক্যই। খবর নিয়ে জানা গেল বোম্বেটেদের দলে 25 জনের বেশি লোক নেই, কারণ কালোদের অতিরিক্ত লাভের লোভে দল অতিশয় হালকা করে ফেলেছে। মেনার্ড সঙ্গে নিলেন প্রায় 50 জন সৈন্য। 50 জন বন্দুকধারীর সামনে দাঁড়ালে 25 জনকে পড়তে হবে, যার পর নাই বেকায়দায়। এই ছিল তার ধ্রুব ধারণা। খাড়ির বাঁকের মুখে আচম্বিতে দেখা গেল দুখানা জাহাজের মাস্তুলের চূড়া। বোম্বেটে জাহাজের প্রহরী চেঁচিয়ে উঠে বললে, হুঁশিয়ার, দুখানা জাহাজ আসছে। লাফ মেরে পাটাতনের উপরে উঠে কালো দেরে এক নজরে যা দেখবার সব দেখে নিয়ে বললে, রাজার অভিযান। কিন্তু আমার এখানে আসার মজাটা ওদের ভালো করেই টের পাইয়ে দেব। বাছারা ঘুঘু দেখেছে, ফাঁদ তো দেখেনি। সে তখনও জানত না তার ফাঁদ আছে মেনার্ডের নখদর্পণে। রাজার জাহাজ কাছে এসে পড়ল। কালো দেরে হাঁকলে, কে তোমরা? মেনার্ড উত্তরে ধীর স্বরে বললেন, টের পাবে অবিলম্বেই। তিনি তীক্ষ্ণ দৃষ্টি চালনা করে বুঝলেন যে বোম্বেটেদের জাহাজখানা আকারে তাদের চেয়ে বিশেষ বড় না হলেও ওর মধ্যে নিশ্চয়ই গাদাগাদি করা আছে কামানের পর কামান। ওখানেও এমন হালকাভাবে তৈরি যে এই বিপদসংকুল অগভীর জলেও অনায়াসেই আনাগোনা করতে পারে। ভ্রু কুঞ্চিত করলেন মেনার্ড। ওদের পোতপার্শ্বের কামানগুলোর দারুণ অগ্নিবৃষ্টিতে মুষড়ে পড়লে চলবে না। তাকে একেবারে বোম্বেটে জাহাজের পাশাপাশি গিয়ে পড়ে মুষলধারে গুলি বৃষ্টি করে প্রথমেই শত্রুদের রীতিমতো অভিভূত করে ফেলতে হবে। সৈন্য ও বন্দুকের সংখ্যাধিক্যের উপরেই তার প্রধান ভরসা। কিন্তু জলে এখন ভাটার টান। সময়টা এখানকার যুদ্ধের পক্ষে উপযোগী নয়। জোয়ারের জন্যে কাল সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই স্থির করে মেনার্ড আজকের মতো নোঙর ফেলবার হুকুম দিলেন। সেদিন রাতে বারে বারে মাতাল কালো দেরে পাটাতনের উপরে ছুটে এসেছিল এবং ভয়ানক গলাবাজি করে জানিয়েছিল, ওরে রাজার চাকরগুলো, কাল প্রভাতী খানার সময় তোদের সকলকেই হতে হবে আমার শখের জল খাবার। মেনার্ড একবার ক্ষেপে গিয়ে উত্তরে বলেছিলেন, ওরে শুয়োর, শোন,
তোর ওই নোংরা উকুন ভরা কালো দাড়িতে পেরেক মেরে তোকে আমার জাহাজের গায়ে লটকে দেব, এই এই আমার দৃঢ় প্রতিজ্ঞা। রাজার জাহাজে নোঙর ফেলা হচ্ছে দেখে কালো দেরে আন্দাজে বুঝে নিলে যে আপাতত বোমবেটেরা নিরাপদ, কারণ সুচতুর শত্রুর ভাটার সময় অগভীর জলে জাহাজ চালিয়ে বিপদে পড়তে চায় না। সকালে জোয়ার আসার সঙ্গে সঙ্গেই শত্রুপক্ষের আক্রমণ শুরু হবে। সে একজন বোমবেটেকে কাছে ডেকে এনে একটা দেশলাইয়ের কাঠি জেলে তার চোখের কাছে নাড়তে নাড়তে ফিস ফিস করে বললে, ওরে মুখু, ভালো করে শুনে রাখ, যদি দেখিস আমরা হেরে যাচ্ছি আর রাজার সেপাইরা জাহাজের ওপর উঠে পড়ছে, তখনই দেশলাইয়ের কাঠি জ্বালিয়ে আমাদের বারুদখানায় আগুন লাগিয়ে দিবি। তারপর কি মজা হবে জানিস তো? দরাম করে এক দুনিয়া কাঁপানো দুমদুমারের সঙ্গে সঙ্গেই আমরা সবাই মিলে সরাসরি নরগুলজার করে তুলব। এই ভয়ানক প্রস্তাব শুনে বোমবেটে বাবাজির আত্মা শুকিয়ে যাবার উপক্রম। মুখ রক্ষা করবার জন্যে তবু সে কোনো রকমে মাথা নেড়ে সাই দিলে। কালো দেরে বললে, যা তবে বারুদখানায় গিয়ে প্রস্তুত হয়ে থাক, কাল এসপার কি ওসপার। বোমবেটে দুরু দুরু বুকে কাঁপতে কাঁপতে প্রস্থান করল। চাঁদ উঠল, জ্যোৎস্না ফুটল। মদে শুকনো গলা ভিজিয়ে নেবার জন্যে কালো দেরে নিজের কামরার দিকে ছুটল এবং যেতে যেতে আরেকবার গর্জিত কণ্ঠে জানিয়ে দিয়ে গেল যে, ওরে রাজার দাসানুদাসের দল, শুনে রাখ তোরা, রাত পোহালেই আমি তোদের হাড় খাবো, মাস খাবো আর চামড়া দিয়ে ডুগডুগি বাজাবো। উষার সিঁদুর মাখা আকাশ ঢেকে রাখতে পারলে না পাতলা কুয়াশার পর্দা। খাড়ির বুকে এসেছে জোর জোয়ার। জলে জেগেছে কল কল করে কলহাস্য। রাজার জাহাজ জোড়া এগিয়ে আসছে ধীরে ধীরে ধীরে। মেনার্ড নিজের লোকজনদের ভরসা দিয়ে দৃঢ় কণ্ঠে বলছিলেন, কোনো ভয় নেই, চলো আগে আগে চলো। বোমবেটেরা বড় জোরে একবার কি দুইবার কামান ছোড়বার ফুরসত পাবে, তারপরেই আমরা ছুটে গিয়ে হুড়মুড় করে তাদের ঘাড়ে ঝাঁপিয়ে পড়ব। দেখব তখন 25টা বন্দুক কেমন করে সামলায় 50টা বন্দুকের ঠেলা। চলো আগে। এতক্ষণ পরে কালো দেরের মন দোলায়মান হলো সন্দেহ দোলায়। কুয়াশার ফিনফিনে পর্দা ফুঁড়ে দেখা যাচ্ছে রাজার জাহাজ দুখানা এগিয়ে আসছে, ক্রমেই এগিয়ে আসছে তার দিকে। ঘনায়মান বিপদ। একেবারে শেষ মুহূর্তেই সে আন্দাজ করতে পারলে শত্রুরা দলে তার চেয়ে দুগুণ বেশি ভারী। সে স্থির করলে জাহাজ নিয়ে খাড়ির ভিতরে আরও দুর্গম অংশে গিয়ে আশ্রয় নেবে। সে চেঁচিয়ে হুকুম দিলে, নোঙরতল নোঙরতল। কিন্তু সময় নেই, সময় নেই। শত্রু যে শিয়রে, পালাবার পথ যে বন্ধ। কালো দেরে কামান দেগে পথের বাধা দূর করতে চাইলে, হ্যাঁ, এই হচ্ছে বাঁচবার একমাত্র উপায়। প্রচণ্ড চিৎকারে শোনা গেল তার চরম আদেশ, কামান ছাড়ো, একসঙ্গে কামান ছাড়ো, আগুনের ঝড়ে উড়িয়ে দাও সামনের সব প্রতিবন্ধক। কর্ণভেদী বজ্রনাদ ধ্বনিত করে শো শো শব্দে বাতাস কেটে
তীব্র বেগে ছুটে গেল সেই সর্বনাশা অগ্নিপিণ্ডগুলো। কিন্তু হায় রে হায়, তার রাজার জাহাজকে স্পর্শ করবার আগেই জলের ভিতরে ঝুপ ঝুপ করে পড়ে তলিয়ে গেল। মেনার্ড বিপুল পলকে বলে উঠলেন, গোলাগুলো গিয়েছে জলের জঠরে। আমরা আমরা অক্ষত। এইবারে গর্জন করুক আমাদের বন্দুকগুলো। তারা কেউ ব্যর্থ হবে না। গুরুম গুরুম গুম, গুরুম গুরুম গুম। রাগে পাগলের মতো হয়ে কালোদেরে দেখলে তার দুজন গোলন্দাজ হাত পা ছড়িয়ে মৃত্যু ঘুমে এলিয়ে পড়ল এবং তার জাহাজখানাও চড়ায় আটকে অচল হলো। কণ্ঠে তার ফুটতে লাগলো পেঁচার মতো কর্কশ চিৎকার। আবার গুরুম গুরুম গুম। ওরে বাবা, গুলির ঝাঁক বনবনিয়ে ছুটছে কানের পাশ দিয়ে। কালো দেরে প্রাণ বাঁচাবার জন্যে তাড়াতাড়ি হুমড়ি খেয়ে বসে পড়ল। কিন্তু এ কি দৈব বিড়ম্বনা! হঠাৎ স্রোতের টানে পড়ে রাজার জাহাজ দুখানার মুখ গেল ঘুরে এবং কালো দেরেও ছাড়লে না এই দুর্লভ সুযোগ। তৎক্ষণাৎ লাফ মেরে দাঁড়িয়ে বজ্র কণ্ঠে সে গর্জে উঠল, আবার কামান ছাড়ো, আবার কামান ছাড়ো। আবার জাগল কামানগুলোর ভৈরব হুঙ্কার। এবারে তারা ব্যর্থ হলো না এবং তাদের সঙ্গে যোগ দিতে ছাড়লে না বোমবেটেদের বন্দুকও। তারপর মনে হলো সেখানে সৃষ্ট হয়েছে অভাবিত এক শব্দময় মহানরক। ফটাফট ফেটে গেল রাজার জাহাজ দুখানার নানা জায়গা। হুড়মুড় করে ভেঙে পড়ল তাদের মাস্তুল। মৃত্যুন্মুখ যোদ্ধাদের চিৎকার ছুটে গেল দিকে দিকে। নৌসেনাদের 29 জনের মৃতদেহ পড়ে রইল পাটাতনের যেখানে সেখানে। বিকট উল্লাসে চেঁচিয়ে কালো দেরে বলে উঠল, এবার ওদের হাতের মুঠোর মধ্যে পেয়েছি। আবার ছাড়ো কামান বন্দুক, ডুবিয়ে দাও জাহাজ দুখানা। মরাগুলোর সাথে সাথে জীবন্তরাও মেটাক মাছেদের ক্ষুধা। লেফটেন্যান্ট মেনার্ড দিকে দিকে ছুটোছুটি করে নিজের দলের হতভম্ব লোকদের উৎসাহিত করতে লাগলেন এবং ইতিমধ্যে দুই পক্ষের জাহাজ পরস্পরের খুব কাছে এসে পড়ল। মেনার্ড ভাবলেন, একবার যদি সদল বলে ওদের জাহাজে লাফিয়ে উঠতে পারেন তাহলে আর কোনো ভাবনাই থাকে না। কিন্তু তৎক্ষণাৎ তিনি বুঝে ফেললেন ব্যাপারটা অত সহজ নয়। দুই পক্ষের মধ্যে ব্যবধান ক্রমেই কমে আসছে দেখে কালো দেরে নতুন হুকুম জারি করলে, নিয়ে এসো হাত বোমা, সবাই হাত বোমা ছোড়ো। নতুন বিপদের সম্ভাবনা দেখে মেনার্ড নিজেদের সৈন্যদের ডেকে বললেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি পাটাতনের তলায় গিয়ে গা ঢাকা দাও, তাড়াতাড়ি, কুইক। দুই পক্ষের জাহাজে জাহাজে লেগে গেল বিষম ঠোকাঠুকি। শোনা যেতে লাগলো মরমরিয়ে কাঠ ভাঙার শব্দ। দুম দুম দুম, বোমার পর বোমা ফাটার বেজায় আওয়াজ। ধুম ধারাক্কা।
রাজার জাহাজ দুখানার পাটাতন ভগ্ন চূর্ণ, ধূমায়িত। অগ্নুৎপাতে ভয়াবহ চোখের সামনে যেন মারাত্মক আতশবাজির খেলা দেখতে দেখতে বিকট উল্লাসে কালো দেরে অট্টহাস্য করতে লাগলো। কালো দেরে রোমশ, মদমত্ত ও অমানুষিক দেহ তরবারি ঘোরাতে ঘোরাতে মেনার্ডে রেঞ্জার নামক জাহাজের উপরে লাফিয়ে পড়ল এবং তার পিছনে পিছনে অনুসরণ করলে অন্যান্য বোমবেটেরাও। হুহুঙ্কারে শোনা গেল তার হিংস্র কণ্ঠে, সংহার, সংহার। শুরু হোক প্রলয়কাণ্ড। আচম্বিতে পাটাতনের দরজা ঠেলে কৃপান তুলে মেনার্ড ও তার সৈন্যদের আবির্ভাব। ব্যাপারটা এতটা অভাবিত যে বোমবেটেরা বিস্ময় স্তম্ভিত, কিন্তু পলকের মধ্যে নিজেদের হতভম্ব ভাব সামলে নিয়ে তারা সবেগে আক্রমণ করলে লেগে গেল হাতাহাতি লড়াই, খড়ে হত্যা ঝঞ্ঝনা, আগ্নেয়াস্ত্রের ধ্রুমধ্রাম, যোদ্ধাদের গর্বিত বাক্যাড়ম্বর। তারপরেই অন্য জাহাজ থেকেও মেনার্ডের আরও সৈন্য এসে যুদ্ধে যোগদান করে বোমবেটেদের অবস্থা করে তুললে শোচনীয়। জাহাজের নিচে জলস্রোত, জাহাজের উপরে রক্তস্রোত। কালো দেরে তখনও ভয় পেলে না। তার এক হাতে তরবারি আর এক হাতে পিস্তল। মৃতদের পায়ে মারিয়ে এবং জীবিতদের ঠেলে সে যেন প্রলয়ঙ্কর মূর্তি ধারণ করে একেবারে মেনার্ডের উপরে ঝাঁপিয়ে পড়ে সিংহ গর্জনে বলে উঠল, আরে রে ঘৃণ্য নরকের জীব, নরকে যাওয়ার সময় তোকেও আমি ছেড়ে যাব না। বৃহত্তার রক্তস্নাত কৃপান। তাকে ঠেকাতে গিয়ে ভেঙে চুরমার হয়ে গেল মেনার্ডের তরবারি, আর রক্ষা নেই। উন্মত্তের মতো অট্টহাসি হেসে ও দীপ্ত নেত্রে অগ্নি বর্ষণ করে কালো তেরের ভীমবাহু আবার তুললে তার সাংঘাতিক অস্ত্র। কিন্তু পর মুহূর্তে একজন নৌসৈন্য ছুটে এসে বন্দুকের কুদে দিয়ে তার মাথার উপরে করলে প্রচণ্ড আঘাত। পাটাতনের উপরে ধরাম করে আছড়ে পড়ল বোমবেটে সর্দার। মুহূর্তের মধ্যে চারিদিক থেকে তাকে ছেঁকে ধরলে নৌসৈন্যের দল এবং তরবারি, ছোড়া ও বন্দুকের কুদো দিয়ে সবাই অশ্রান্ত ও নিষ্ঠুরভাবে বিরাট দেহের উপরে করতে লাগলো প্রবল আঘাতের পর আঘাত। কিন্তু কি অসাধারণ তার সহ্য ক্ষমতা ও প্রতিহিংসা প্রবৃত্তি! সেই সব মারাত্মক আঘাতের পরেও সে কাবু হতে চাইলে না। উল্টে দুই হাঁটুতে ভর দিয়ে উঠে বসল এবং তার শেষ পিস্তল তুলে লক্ষ্য স্থির করলে মেনার্ডের দিকে। ওই পর্যন্ত তার জীবনী শক্তি তখন একেবারে ফুরিয়ে এসেছে। পিস্তল ছোড়বার আগে সে আবার ধপাস করে পড়ে গেল এবং তার সর্বাঙ্গে জাগল অন্তিম শিহরণ। সুদীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে সে প্রাণ ত্যাগ করলে। তার কালো দাড়ি তখন রক্তরাঙা, সর্বাঙ্গ রক্ত ভীষণ। গুণে দেখা গেল তার দেহের 25 জায়গায় রয়েছে 25টা প্রাণনাশক আঘাতের চিহ্ন। যুবক যোদ্ধা মেনার্ড নিহত বোমবেটে সর্দারের প্রকাণ্ড মূর্তির দিকে তাকিয়ে রইলেন বিস্ময় প্রশংসাপূর্ণ নেত্রে। তাকে অভিভূত করে ফেলেছে তার বন্য সাহস। কিন্তু অভিভূত হলেও মেনার্ড নিজের প্রতিজ্ঞা ভুললেন না। একজন সৈনিককে ডেকে বললেন,
বোম্বেটে সর্দারের মুন্ডুটা কেটে জাহাজের গায়ে ঝুলিয়ে দাও। বলা বাহুল্য, সর্দারের পতনের পর হতাশ হয়ে আত্মসমর্পণ করেছিল বাকি বোম্বেটেরাও। এই ভয়ঙ্কর বোম্বেটে দলকে দমন করে লেফটেন্যান্ট মেনার্ড ইতিহাসে অমর হয়ে আছেন। শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা জলদস্যু কাহিনী অবলম্বনে প্রথম গল্প হন্তারক নরদানব। গল্প পাঠে এবং কথকের চরিত্রে আমি সাগ্নিক, হর্নি গোল্ড ও মেনার্ডের চরিত্রে ওলট পালট অডিও স্টোরি থেকে সায়ন মিশ্র, কালো দেরের চরিত্রে সায়ন কারার, হ্যান্ডসের চরিত্রে স্টোরি অফ টুমোরো বাংলা থেকে দ্বীপ, এছাড়া বাকি অন্যান্য চরিত্রে অয়ন। সমগ্র গল্পটি পরিচালনা করেছে স্বপ্নদ্বীপ এবং শব্দগ্রহণ ও পোস্টার সম্পাদনা করেছে শুভদ্বীপ। আমাদের আজকের গল্প এই পর্যন্ত। পরবর্তীকালে আরও নতুন গল্প আপনাদের সামনে এনে হাজির করা হবে। ততক্ষণে সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। স্টে হোম, স্টে সেফ। নমস্কার।